মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। কুন্তলপুর রাজ্যের উত্তরের এক ছোট্ট গ্রাম, নাম রতনপুর। গ্রামবাসীদের প্রধান উপজীবিকাই ছিল চাষাবাদ করা। জমিতে চাষ করে সোনার ফসল ফলানো আর বাজারে বেচে যা রোজগার হতো, তাতে তাদের সুখে শান্তিতেই দিন কাটত। বেশ চলছিল দিনগুলো, কিন্তু হঠাৎ একদিন দেখা দিল সমূহ বিপদ। রতনপুর গ্রামের উত্তরের জঙ্গলে থাকত রত্নাকর দস্যু। তার অত্যাচারে পার্শ্ববর্তী গ্রাম বীরপুর, শেরপুর, চম্পকনগর অতিষ্ঠ হয়ে উঠেছিল। মহাকালের পূজারী, তন্ত্র শক্তির অধিকারী রত্নাকরকে পরাস্ত করা প্রায় অসাধ্য হয়ে উঠেছিল। ওরে, শুনেছিস ওই রত্নাকর দস্যু গতকাল শেরপুরের সর্বস্ব লুট করেছে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। বীরপুর চম্পকনগরের পর এবার শেরপুর। এবার নির্ঘাত আমাদের পালা, কি যে হবে। রত্নাকরের অত্যাচারের কথা কুন্তলপুরের মহারাজ কর্ণসেনের কানেও এসে পৌঁছয়। মহা চিন্তায় পড়েন মহারাজ। গ্রামবাসীদের নিয়ে মহা চিন্তায় পড়েছি বাবা। চিন্তা করো না পিতা, আমি নিজে গিয়ে বিষয়টা দেখে আসব। না বাবা না, অত সহজ নয়। রত্নাকরকে দমন করা অত সহজ নয়। আমি কি চেষ্টা করিনি? আমার সমস্ত সৈন্যবল নিয়েও ওকে আমি পরাস্ত করতে পারিনি, দমন করতে পারিনি ওর অত্যাচার। তবু আমি একবার চেষ্টা করে দেখতে চাই বাবা। বেশ, তবে দেখো দেখো যদি কিছু করতে পারো তুমি। ওদিকে রতনপুর গ্রামের এক ছোট্ট চাষির মেয়ে ইলাবতী পিতার সাথে থাকে। অতি ছোটবেলায় মা হারা ইলাবতী বড় আদর যত্নে মানুষ হয় পিতার কাছে। পিতা কেশবেরও একমাত্র মেয়েই সম্বল। যেটুকু জমি আছে, চাষাবাদ করে তার থেকে যা রোজগার হয়, তাতে তাদের সুখে শান্তিতে দিন কেটে যায়। কিন্তু সুখ তো চিরস্থায়ী নয়। একদিন এলো সেই বিপদ। কই রে ইলা, মা আমার, তাড়াতাড়ি দে, বড় দেরি হয়ে গেল যে মা। উফ, এই নাও, চলো চলো। বাবা,
আজ এত খাবার কেন রে? কেন আবার খাবে? এই বুড়ো বয়সে এত? আরে বাবা, তোমার আমার দুজনার আছে এতে। নাও নাও, চলো 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 তাড়াতাড়ি। দুজনের? তোর খাবার কেন? ও মা, তুমি একা খাবে নাকি? আমি খাবো না? তুই তো বাড়িতে খাবি। না, আমি এখন তোমার সাথে মাঠে যাব। ওখানে দুপুরে দুজনে মিলে একসাথে খাবো। এই দেখো, তুই কি করবি সেখানে? আমি রোদে পুড়ে কাজ করব আর তুই? আমি আজ যাবই, ব্যাস। তুমি রোজ রোজ কিছু না কিছু বলে আমায় নিয়ে যাও না। আমি আজ কোনো কথা শুনবো না, আমি আজ যাবই। ওফ, চল তবে। কে হে কেশব, সাত সকালে মেয়ের সঙ্গে কোথায় যাও? আজ মাঠে যাবে না? মাঠেই তো যাচ্ছি খুড়ো। হ্যাঁ, মেয়েকে নিয়ে? সাবধানে যেও বাচ্চা। দেখো, তোমার ক্ষেতটা তো আবার ওই উত্তরের জঙ্গলের কাছেই, জানোই তো সব। জানি খুড়ো, আমি সব জানি। তাই এই মেয়েকে কে বোঝাবে বলো? কোনো কথা শোনে না। মারে, ও মা, ফিরে যা, শোন আমার কথা। কিচ্ছু হবে না বাবা, চলো তো তুমি। তোর বড্ড জেদ। চল চল শিগগিরি। শোন, এইখানেই চুপ করে বসে থাকবি, নড়বি না এক পাও, এই বলে দিলুম। আচ্ছা আচ্ছা, তুমি এবার যাও তো কাজে। শোনো, তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বারবার ডাকতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ধুর, একভাবে কতক্ষণ বসে থাকা যায় শুনি। যাই, একটু এদিক সেদিক ঘুরে দেখি। বাহ, কি সুন্দর! চারিদিকে যতদূর চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। কেমন সুন্দর সবুজ রং। আরে, একটা পাতকুয়া মনে হচ্ছে। যাই তো দেখে আসি। গায়ে জল পাই না, আর এখানে এই মাঠের মাঝে পাতকুয়া। সত্যি বাহ, ভারী সুন্দর মেয়েটি তো। কিন্তু এখানে কি করছে? এক্ষুনি গিয়ে সর্দারকে জানাতে হবে। জয় মা। সর্দার, আহ, কতবার না বলেছি পুজোর সময় আমায় ডাকবি না। ক্ষমা করবেন সর্দার, একটা বিশেষ সংবাদ আছে। কি সংবাদ? সর্দার, পাহাড়ের নিচে ওই পাতকুয়ার ধারে একটি মেয়েকে আসতে দেখলাম, তাই আপনাকে জানাতে এলাম। চল তো দেখি, এদিকে আবার কে এলো? সাহস তো কম নয়। ও মা, কত জল! আর কি পরিষ্কার স্বচ্ছ, ঠিক যেন কাচের মতো। কে তুমি? ভারী সুন্দরী তো। হ্যাঁ, কে কে আপনি? ভয় পেও না, আমি দস্যু রত্নাকর। তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। চলো চলো আমার সাথে, আমি তোমায় বিবাহ করব। না না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ছেড়ে দেব? মারে, তাড়াতাড়ি খেতে দে রে, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, এ কি, কোথায় গেল ইলা? মারে, ইলা মা, কোথায় গেলি ইলা? ইলা! হ্যাঁ, এই কি আশ্চর্য ঘটনা বলো তো। কি অদ্ভুত! একটা মাত্র মেয়ে। কি হবে এখন? কি যে হবে গো? একটা মাত্রই মেয়ে সম্ভব ছিল। হায় 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 হায়!
কত করে বলেছিলুম মারে, যাস নে আমার সাথে। তা কে কার কথা শোনে? কোথায় যে গেল মেয়েটা? হায় 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 হায়। শান্ত হও কেশব, শান্ত হও। কি আর করবে, সবই অদৃষ্ট। আপনি কে মহাশয়? অন্য গ্রাম থেকে এসেছেন বুঝি? আমি এক ক্ষত্রিয় বীর, রতনপুর গ্রামটা ঘুরে দেখতে এসেছি। কিন্তু কি হয়েছে আপনাদের? আর বলো না বাবা, আমার একটা মাত্র মেয়ে ইলাবতী আজ আমার সাথে খেতে গিয়েছিল। ওকে গাছতলায় বসিয়ে রেখে আমি কাজে গেছি। এসে দেখি আমার মেয়ে নেই। কত খুঁজলাম, কিছুতেই খোঁজ পেলাম না। আপনার ক্ষেত কোন দিকে? ওই উত্তরের জঙ্গলের দিকে আমার ক্ষেত। উত্তরের জঙ্গল? ওখানে তো শুনেছি। ঠিকই শুনেছেন মহাশয়, দস্যু রত্নাকর আছে ওখানে। নিশ্চয়ই ওই শয়তানেরই কাজ। আমি আসি। কোথায় যাচ্ছ বাবা? উত্তরের জঙ্গলে। এভাবে একা? না 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 বাবা, তুমি আমার ছেলের মতো। এভাবে তোমায় আমি একা কি করে যেতে দেই? কোনো চিন্তা নেই আপনার, আমার কিচ্ছু হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আপনার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে আনবো। বাবা, কি ঘন জঙ্গল! কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো দস্যু রত্নাকরকে? কি করি এখন? হ্যাঁ, কিসের শব্দ পাচ্ছি? এ তো কোনো মানুষের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। ওই দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। এগিয়ে দেখি তো। কে আপনি এখানে এ অবস্থায়? আমি দস্যু রত্নাকরের ছোট ভাই দিবাকর। এই অবস্থা হলো কি করে আপনার? আমার দাদা একটি মেয়েকে ওই কুয়োর সামনে থেকে চোর করে ধরে নিয়ে গেছে। আমি বাধা দিতে যাওয়ায় আমাকে এভাবে মারে মহাশয়। দাদাকে আটকান আপনি। ও একটা পাষণ্ড, দয়া মায়া মমতা কিচ্ছু নেই ওর। কোন দিকে গেছে রত্নাকর? তুমি বলো, আমি এক্ষুনি যাব সেখানে। শুনুন মহাশয়, রত্নাকর মায়াবী শক্তির অধিকারী। ওকে পরাস্ত করা সহজ নয়। এ ব্যাপারে আমাদের পিতা আপনাকে সাহায্য করতে পারবেন। আপনি তার কাছে যান। বেশ, তবে বলুন আপনার পিতা কোথায় আছেন? এখান থেকে পূবের দিকে ত্রিপিট পাহাড় আছে, সেই পাহাড়ের গুহায় আমার বৃদ্ধ পিতা থাকেন। ধন্যবাদ, আমি আসি। প্রণাম। এখানে এলে কি করে? আপনার কনিষ্ঠ সন্তান দিবাকর আপনার কাছে আমায় পাঠিয়েছেন। ও, নিশ্চয়ই রত্নাকরের অভিযোগ নিয়ে এসেছো তুমি। হ্যাঁ। নিশ্চয়ই আবার কোনো অনিষ্ট করেছে ও। হ্যাঁ, রতনপুর গ্রামের এক দরিদ্র চাষির একমাত্র মেয়ে ইলাবতীকে জোর করে নিয়ে গেছে তাকে বিবাহ করবে বলে। আমার কোনো কথা শোনে না ও। তন্ত্রশক্তির অপপ্রয়োগ করে এভাবে দিনের পর দিন দরিদ্র মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে চলেছে ও। কিন্তু এ শক্তি পেল কি করে ও? আমার দুই সন্তানই আমার কাছে তন্ত্র শিক্ষা গ্রহণ করেছে বাছা। দিবাকর আমার কথা মতো এই জ্ঞানের কোনো দিন অপব্যবহার করেনি, কিন্তু রত্নাকর লোভের বশবর্তী হয়ে সর্বদা এই শক্তিকে কাজে লাগিয়ে লুটমার অত্যাচার করে চলেছে বাবা। তাই তো আমি এসেছি পিতা, ওকে আটকানো খুব দরকার। কিন্তু তুমি যে তাকে পরাস্ত করতে পারবে না। আমি কুন্তলপুরের যুবরাজ স্বর্ণসেন, ক্ষত্রিয় বীর আমি। অস্ত্রের দ্বারা তাকে পরাস্ত করা সম্ভব নয়। রত্নাকরকে বধ না করলে রক্ষা পাবে না কেউই। ওকে বধ করার উপায় কি? শোনো তবে, রত্নাকরের কাছে একটি মায়াবী ছুরিকা আছে। তন্ত্র শিক্ষার পরে আমি তাকে ওই ছুরিকা দিই ওর রক্ষার্থে। ওই ছুরিকা দিয়েই ওকে বধ করতে হবে।
নয়তো নয়তো ওর মৃত্যু নেই। ঠিক আছে পিতা, এবার বলুন রত্নাকরের কাছে আমি পৌঁছবো কি করে? দাঁড়াও, এই এই মাদুরে উঠে দাঁড়াও। এই মায়াবী মাদুর রত্নাকরের কাছে তোমায় নিয়ে যাবে। ধন্যবাদ পিতা। এসো, এসো তুমি বাবা। খুব সাবধানে লুকিয়ে আমায় প্রবেশ করতে হবে গুহায়। এ কি? কেউ নেই কেন? কোথায় সবাই? কোথায় রত্নাকর? বাঁচাও, বাঁচাও আমায়, রক্ষা করো, আমায় রক্ষা করো। এ নিশ্চয়ই ইলাবতীর কণ্ঠস্বর, কিন্তু কোথায়? কোথা থেকে আসছে এই চিৎকার? বাঁচাও, বাঁচাও। নিশ্চয় নিশ্চয় ওই ঘরে বন্দি ইলাবতী। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও তুমি। এ কি আশ্চর্য! তোমার সারা শরীর এমন কাঠে পরিণত হয়েছে কি করে? ওই শয়তান রত্নাকর তার মায়া বলে আমাকে কাঠে পরিণত করে রেখেছে। বলেছে তাকে বিবাহ করতে সম্মত না হলে সে আমাকে সারা জীবন এভাবে কাঠে পরিণত করে রাখবে। তবে উপায়? রত্নাকরই একমাত্র পারবে তোমায় পূর্ব রূপে ফিরিয়ে আনতে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে এখন তবে? শোনো, রত্নাকর এলে তুমি তাকে বিবাহ করতে রাজি হবে। হ্যাঁ, না না, কখনোই নয়। হা হা, শোনো, তুমি রাজি হলে তবেই ও তোমায় মুক্ত করবে। তারপর তুমি যে কোনো ছলনায় ওর ছুরিকাঠি নেবে। ছুরিকা? হ্যাঁ, ওর কাছে একটি মায়াবী ছুরি আছে। ওই ছুরি দিয়েই ওকে বধ করা সম্ভব। আমি আমি এখানেই লুকিয়ে থাকবো। ওই ছুরি হাতে পেয়েই তুমি তুমি আমার দিকে ছুড়ে দিও। আমি ওই ছুরি দিয়ে ওকে বধ করব। কিন্তু আমি কি পারবো? এছাড়া আর কোনো পথ নেই লীলাবতী। ওই ওই শয়তানটা আসছে, তুমি লুকিয়ে পড়ো। হ্যাঁ, যা বললাম কোনো ভুল হয় না যেন। আচ্ছা। লীলাবতী, আজ পাশের গ্রাম বীরপুরে লুট করে প্রচুর ধন সম্পদ এনেছি। সারা জীবন আর কোনো চিন্তা রইল না। এবার তোমায় আমি বিবাহ করে সুখে সংসার করব আমরা। তাই কাঠকে বিয়ে করবে বুঝি? নড়াচড়া করতে পারি না, এভাবে কি থাকা যায় বলো? আগে শিগগির আমাকে মুক্ত করো তো, নয়তো আমি কিছুতেই রাজি হব না বিয়েতে। হ্যাঁ, তোমায় মুক্ত করলে তুমি বিবাহে রাজি হবে? হ্যাঁ, হব না? তোমার এত ধন সম্পত্তি, তোমায় বিয়ে করলে রাজ রানীর মতন থাকতে পারবো আমি। রাজি হব বই কি? নিশ্চয় নিশ্চয়, তুমি রাজরানীর মতো থাকবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও হ্যাঁ, নাও, এবার চটপট চলো, আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। চিন্তা? কি চিন্তা? দেখো, তুমি তো দস্যু। রাজার সেপাই এসে কোনোদিন যদি তোমায় ধরে নিয়ে যায় আর তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? ও, এই কথা। এই দেখো, এটা কি? এটা তো সামান্য একটা ছুরি। এ ছুরি সামান্য নয়। এই ছুরি ছাড়া কোনো অস্ত্রে আমায় বধ করা সম্ভব নয়, বুঝলে? ও, তাই নাকি?
কই কই দেখি দেখি দেখি। এই নাও। এই নাও বন্ধু। হ্যাঁ শয়তান, দে আমার ছুরি দে শিগগির, নয়তো এক্ষুনি তুই মরবি। এই ছুরি দিয়েই এক্ষুনি আমি তোকে বধ করব শয়তান। এসো ইলাবতী, এবার ফিরে যাই। বাবা বাবা। মা, মারে, তুই ফিরে এসেছিস মা। ধন্যবাদ, ধন্যবাদ বাবা। আজ তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেলাম। মহারাজ, এবার তুমি বলো তো, এইখানে কুন্তলপুরের মহারাজ কর্ণসেন ও রত্নাকর দস্যুর পিতার মধ্যে কে বেশি মহান? বেতাল, এখানে রত্নাকর দস্যুর পিতাই বেশি মহান। কেন মহারাজ? মহারাজ কর্ণসেন তো দেশবাসীর জন্য যুবরাজ স্বর্ণসেনকে একাই রত্নাকর দস্যুর কাছে যেতে সম্মতি দেন, যখন তিনি জানতেন সমস্ত সৈন্য বল নিয়ে তার বিরুদ্ধে লড়াই করেও তাকে পরাস্ত করা যায়নি। হ্যাঁ সত্য, মহারাজ কর্ণসেন যুবরাজ স্বর্ণসেনকে দেশবাসীর রক্ষার্থে নিজ জীবন থেকে কিছুই পাননি। অতি কষ্টে একাই ছেলেকে মানুষ করেছে। মাধব ছিল অলস, অকর্মণ্য। মহারাজ নিজে ক্ষত্রিয়, তার সন্তান যুবরাজ স্বর্ণসেনও একজন ক্ষত্রিয় বীর। কিন্তু রত্নাকরের পিতা যে ছুরিকা তার সন্তানের রক্ষা কবচ হিসেবে তাকে দিয়েছিলেন, সেই ছুরিকার দ্বারাই তার মৃত্যু হবে, তা স্বর্ণসেনকে বলে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা অবিশ্বাস্য। তাই এখানে রত্নাকর দস্যুর পিতাই বেশি মহান। বেতাল, মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। এবার আমি আমার গল্প শুরু করছি। শুনুন মহারাজ। বহুকাল আগে মিথিলা রাজ্যে একটা ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল কেশপুর। সেই গ্রামের এক অতি দরিদ্র ছেলে ছিল মাধব। ছোটবেলায় পিতাহারা মাধব তার বৃদ্ধা মায়ের সাথে থাকত। অতি কষ্টে তাদের দিন কাটত। এইভাবেই সে দিনে দিনে বড় হলো, কিন্তু সংসারের কোনো কাজই সে করত না। সারা দিন ঘুরে ঘুরে বেড়াতো। তাই একদিন তার বৃদ্ধা মা তার উপর বিরক্ত হয়ে বলল, ওরে, আর কতদিন এভাবে ঘুরে ঘুরে বেড়াবি? আমার বয়স হয়েছে, আর তো পেরে উঠি না। রোজগার না করতে পারিস, অন্তত সংসারের দুটো কাজ করেও তো আমায় সাহায্য করতে পারিস বাবা। ওফ, সাত সকালে এত চিৎকার করছো কেন? দেখো দেখো, একদিন আমি ঠিক রাজোদ্দারে প্রতিষ্ঠিত হব। আর রাজকন্যার সাথে আমার বিয়ে হবে। শোনো পাগলের কথা, দিনের বেলায়ও নাক ডাকিয়ে ঘুমাবি তো এমন স্বপ্নই দেখবি। কাজকর্মের মুরদ নেই, চলল রাজকুমারীকে বিয়ে করতে। ওই তো, বিশ্বাস করলে না তো? দেখো, একদিন ঠিক ফলবে। যা বললাম তাই ফলবে। থাম থাম, যা দেখি এখন ওই জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আয়,
আজ আর শরীর বইছে না বাবা। আর শোন, খবরদার কোনো গাছ কাটতে যাসনি বাবা। জ্বালানির মতো যা জোটে কুড়িয়ে আনিস। কেন গাছ কাটতে পারবো না কেন? সে এক আশ্চর্য ঘটনা। কেশপুরের জঙ্গলে কোনো গাছ কাটা যেত না। গায়ের লোকেরা ভাবে থাক থাক, ও জঙ্গলে আর কাঠ কাটতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও জঙ্গলে গাছ নয়, সব এক একটা নরখাদক দানব। আরে ধুত, ও ভয় পেলে কি চলবে? জ্বালানি ছাড়া খাবো কি করে? ভূত পেতনি নেই তো? ওরে বাবা! তবে আর কি, তোরা ভয়ে মর, আমি চললাম। পরের দিন সকলে একসঙ্গে জঙ্গলে গেল কাঠ কাটতে। কি আছে শুনি? এমন সুন্দর গাছ, কত কাঠ পাওয়া যাবে বল দেখি। চল চল, কেটে ফেলি। ওরে বাবা, আগে তুমি যাও, তারপর আমরা আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আগে তুমি যাও, তুমি যাও। আমরা আমরা পরে পরে আসছি। আসছি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই দেখ। আমাকে কাটতে আসা এত বড় স্পর্ধা! এ জঙ্গলে আর জীবনে নয়। ওরে বাবা, কখন আরো জঙ্গলে কাঠ কাটতে যাব না। ওই ডালপালা খড়কুটো যা জোটে তাই দিয়ে চালাও ভাই, আর গাছ কাটা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গাছ কাটা নয়। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সেই থেকে ওই জঙ্গলে গাছ কাটা বন্ধ হয়েছে। ডাল পাতা খড় কুটো যা পাস তাই কুড়িয়ে নিয়ে আয় বাবা। দানব গাছ। যা যা, শিগগিরই যা বাবা, বেলা করলে আর কিছুই পাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মায়ের কাছে সমস্ত কথা শুনে মাধব গেল জঙ্গলে কাঠ কুড়োতে। দানব গাছ, যত সব আজগুবি কথা। গাছ আবার মানুষ খেতে পারে নাকি? যাকগে, মা যখন বারণ করেছে তখন কিছু ডালপাতা কুড়িয়ে বাড়ি নিয়ে যায়। সারা জঙ্গল ঘুরে বেরিয়ে সামান্যটুকু জ্বালানিও সে জোগাড় করতে পারল না। তো কিছুই তো নেই। গায়ের লোক একেবারে জঙ্গল সাফ করে দিয়েছে। খালি হাতে ফিরলে আবার মায়ের চিৎকার শুনতে হবে, যে যাবো লক্ষ্মী, গাছ না কাটলে কিছুই পাওয়া যাবে না। যাই, একটা কেটে ফেলি। খবরদার কোনো গাছ কাটতে যাস না বাবা। ধুৎ, যা হয় হোক গে। এ কি, এ কি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমায় আমায় কেটো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাবা, এমন তো জন্মে দেখিনি। সামান্য একটা ক্ষুদ্র মানুষ, তোমার এত বড় সাহস! এবার তোমাকেও দেখাচ্ছি মজা। না 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 না, আমায় মেরো না। শোনো শোনো, তুমি যদি আমাদের ছেড়ে দাও, আমি তোমায় একটা জিনিস দেব। কি জিনিস? এই নাও। এটা কি ফল? এটা অমৃত ফল। এ ফল খেলে মুমূর্ষু মানুষ কেবল প্রাণী ফিরে পাবে না, অনন্ত যৌবন লাভ করবে। আচ্ছা, ভারী আশ্চর্য তো। আর এই না, এই শুকনো ডাল দিয়ে কি হবে? এই একটা শুকনো সরু ডাল নিয়ে গেলে মা আমায় রক্ষে রাখবে। এই সরু ডালের অনেক গুণ। ডালের আবার গুণ? তা কি গুণ শুনি? যখনই জ্বালানির দরকার পড়বে, এই সরু শুকনো ডাল জেলো, এর আগুনেই তোমাদের জ্বালানির অভাব দূর হবে। হ্যাঁ, আর প্রয়োজনে হাজার হাজার সৈন্যকে এই শুকনো ডাল একাই রুখে দিতে পারে। আহ,
ভালো জিনিস তো, ধন্যবাদ। আমি এবার আসি। জঙ্গল থেকে একটা ফল ও শুকনো ডাল নিয়ে মাধব বাড়ি ফিরে এলো। কিরে, জ্বালানি এনেছিস? কই শিগগির দে, বেলা হয়ে গেল, ভাত বসাবো যে। এই নাও। এ কি, এই একটা শুকনো ডাল এনেছিস? হায় হায় হায়, এ কুঁড়ের ভাত শাকে নিয়ে কি করব? হায় হায় হায়। আহাহাহা! আরে বাবা, একবার ওই শুকনো ডাল জেলেই দেখো না। কি হবে এতে? কি হবে এই সরু ডাল জেলে? এতে তো জল গরম হবে না। আরে বাবা, একবার দেখোই না। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এই দেখ। আহ, এ কি, এই সরু ডালে এত মাছ? হ্যাঁ, দেখলে তো, এই সরু ডালের আরো একটা গুণ আছে। হ্যাঁ, আর কি গুণ? এই সরু ডাল দিয়ে হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে একাই লড়াই করা যায়, বুঝলে? আজব ব্যাপার। আর এই নাও। ও মা, এটা আবার কি? কি ফল এটা? এটা অমৃত ফল। এ ফল যেমন জীবন বাঁচায়, আবার তেমনি চির যৌবন এনে দেয়। হ্যাঁ? এই নাও, চটপট খেয়ে ফেলো। ও তুই খাগে, আমি খেয়ে কি করব? আরে বাবা, চটপট খেয়ে ফেলো। এই বুড়ি বয়সের খিটখিট তো শুনতে হবে না আমায়। থাক বাবা, ও তোর কাছেই রাখ। ওই অনন্ত যৌবনে কাজ নেই আমার। ও তুই খাগে। যাক বাবা, নিত্যদিনের ওই জ্বালানির ঝামেলা তো মিটলো। ওদিকে মিথিলার রাজার মনে কোনো শান্তি নেই, কারণ তার একমাত্র কন্যা, দেশ বিদেশের নামি দামি বহু বৈদ্য, কবিরাজ, ধন্বন্তরী চিকিৎসকেরা বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। কি যে হলো, চেষ্টার তো কোনো ত্রুটি করিনি। দেশ বিদেশের এত নামী চিকিৎসকরা দেখলেন, কিছুই তো হলো না মহারানী। আমি কিচ্ছু জানি না মহারাজ। যেভাবেই হোক আমাদের একমাত্র কন্যাকে সুস্থ করে তুলতেই হবে। একটা ব্যবস্থা করুন মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। শান্ত হও মহারানী, শান্ত হও। কি যে করি? মহারাজ, আপনি বরং রাজ্যে ঘোষণা করে দিন, যে ব্যক্তি রাজকুমারীকে সুস্থ করতে পারবে তাকে বহুমূল্য পুরস্কার দেওয়া হবে। যা ভালো বোঝো করো মহামন্ত্রী, যা ভালো বোঝো করো। শীঘ্র কিছু একটা ব্যবস্থা করো মহামন্ত্রী। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন, যে ব্যক্তি রাজকুমারী শ্রুতিলেখাকে সুস্থ করে তুলতে পারবে তাকে বহুমূল্য পুরস্কার দেওয়া হবে। শুনেছিস, রাজকুমারীকে সুস্থ করতে পারলে বহুমূল্য পুরস্কার পাওয়া যাবে। বহুমূল্য পুরস্কার পাওয়া যাবে? তাকে সুস্থ করবে? হ্যাঁ, তুই হাঁদা কোথাকার, যা সারা দেশের বুদ্ধি কবিরাজরা পারল না, তা তুই পারবি? এ দুরারোগ্য ব্যাধি, এ ব্যাধি সারার নয়। এই সংবাদ লোকমুখে মাধবের কাছেও পৌঁছলো। রাজকুমারী অসুস্থ, সারা দেশের বদ্যি কবিরাজরা কিছুই করতে পারলেন না। হ্যাঁ বাবা, মহারাজের এই বিপদের দিনে আমাদের এগোনো উচিত। তুই ওই অমৃত ফল নিয়ে যা, রাজকুমারীকে দে। কিন্তু মা, এ ফল যে আমি তোমার কথা ভেবে রেখে দিয়েছিলাম, রাজকুমারীকে দিয়ে দিলে যে তা। তুই যা,
আর দেরি করিস না, এখনই গিয়ে রাজকুমারীকে ফলটা দে। মায়ের কথা মতো রাজকুমারীকে সুস্থ করার জন্যে মাধব সঞ্জীবনী ফল নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল। কে তুমি? কি প্রয়োজনে এ অসময়ে এখানে এসেছো? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। কি প্রয়োজনে? কাল দরবারে দেখা করো। দেখুন, খুব জরুরি দরকার। আমায় এক্ষুনি দেখা করতে হবে মহারাজের সঙ্গে। না, কোনো মতেই তোমাকে এখন মহারাজের সঙ্গে দেখা করাতে পারবো না। আগে কারণটা বলো। দেখুন, তা বলা যাবে না, আমাকে যেতে দিন। ঠিক আছে, তবে পরোয়ানা দাও। পরোয়ানা চাই? দিচ্ছি পরোয়ানা, এই না। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। আরে বা ঠিক আছে, ঠিক। আপনি যান যান। ও বাবা রে, কোনো পরোয়ানা চাই না। ব্যাপার, এমন মার জন্মে খাইনি। প্রণাম মহারাজ। এই অসময়ে কে তুমি? কি চাও? আমি রাজকুমারীকে সুস্থ করার জন্য এখানে এসেছি। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মহারাজ, এই ফলটা রাজকুমারীকে খাইয়ে দিন। এ সঞ্জীবনী ফল, এটা খেলেই রাজকুমারী সুস্থ হয়ে উঠবেন। কই কই দাও দেখি। এই, কে আছো? ফলটা এক্ষুনি রাজকুমারীকে খাওয়াও। হ্যাঁ, রাজকুমারী সুস্থ হয়ে গেছে? কি কি বলছো? আশ্চর্য। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। প্রতিবেশী রাজ্য আক্রমণ করেছে। কি? এক্ষুনি সেনাপতিকে খবর দাও, সৈন্য প্রস্তুত করো, ওদের আটকাও। মহারাজ, ওদের আটকানোর মতো অত সৈন্যবল আমাদের নেই। এখন আত্মসমর্পণই একমাত্র পথ মহারাজ। তবে উপায়? মহারাজ, এর উপায় আছে। আমি যাব সৈন্যদের আটকাতে। তুমি যাবে? হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে তুমি একা? হ্যাঁ মহারাজ, আমি এই শুকনো ডালের সাহায্যে ওদের আটকাবো। আরে খেপলে নাকি? বিনা অস্ত্রে একটা সরু ডালের সাহায্যে হাজার হাজার সৈন্যকে রুখে দেবে তুমি? মহারাজ, মহারাজ কি পাগলের মতো বলছে ও? মহারাজ, আমায় বিশ্বাস করুন। মহামন্ত্রী, ওকে যেতে দিন। যাও, তুমি একবার দেখো। মহারাজের অনুমতি নিয়ে মাধব সেই সরু শুকনো ডাল হাতে এগিয়ে চলল শত্রুদের আক্রমণ ঠেকাতে। দাঁড়াও, আর এক পা এগিয়েছ কি নির্ঘাত মৃত্যু। নির্ঘাত মৃত্যু? তাকে মারবে শুনি? তুমি তুমি একা? হ্যাঁ, আমি একা। চলো চলো সবাই। আশ্চর্য, তুমি একাই সমস্ত সৈন্যদের আটকেছ? অদ্ভুত ক্ষমতা। আচ্ছা মহারাজ, এবার আমি আসি। দাঁড়াও, তুমি আমার কন্যার প্রাণ রক্ষা করেছ। শুধু তাই নয়, একা শত্রুর আক্রমণ প্রতিহত করে রাজ্যকেও রক্ষা করেছ। তাই শুধু পুরস্কারই নয়, এই রাজ্যের অর্ধেক রাজত্ব আজ থেকে তোমার। সঙ্গে আমার কন্যা রাজকুমারী শ্রুতিলেখার বিবাহ আমি তোমার সঙ্গে দিতে চাই। বলো তো মহারাজ, এই গল্পে মাধবের মা
ও মাধবের মধ্যে কে বেশি উদার? এখানে মাধবের মাই বেশি উদার। কেন মহারাজ? মাধব তো সেই ফল খেয়ে চিরযৌবন লাভ করতে পারত, আর তার সঙ্গে ওই শুকনো লাঠির জোরে অনায়াসেই রাজ্যের রাজা হতে পারত, কিন্তু কোনোটাই সে করেনি। পরিবর্তে সেগুলি দিয়ে সে মহারাজকেই সাহায্য করেছে। এ কথা সত্য, কিন্তু বেতাল, বৃদ্ধা মাধবের মা, যিনি নিজ জীবন থেকে কিছুই পাননি, অতি কষ্টে একাই ছেলেকে মানুষ করেছে। মাধব ছিল অলস, অকর্মণ্য। মাধবের বৃদ্ধা মা সেই ফল খেয়ে অনায়াসেই যৌবন ফিরে পেতে পারত, ফলে কর্মক্ষমতাও তার ফিরে আসত, কিন্তু তা সে না করে শেষ বয়সে শারীরিক কষ্ট ভোগ করে ছেলের দেওয়া ফল ফিরিয়ে দেয়, এবং পরিবর্তে সেই ফল রাজকুমারীর সুস্থতার জন্য ছেলেকে দিতে বলে। তাই এখানে মাধবের মাই বেশি উদার। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। গড় মান্দারণ সমৃদ্ধশালী এই রাজ্যের রাজা অর্জুন সেন, মন্ত্রী দমনক। রাজা নামেই রাজা, প্রধানত মন্ত্রীর কথাতেই রাজ্য চলে। একদিন রাজা এক বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়লেন। বড় কষ্ট কবিরাজ, মশাই, বড় কষ্ট। চিন্তা করবেন না, চিন্তা করবেন না মহারাজ, উনি এলেন বলে। হ্যাঁ, বড়ই চিন্তার ব্যাপার। এ কুষ্ঠ রোগ, এ রোগ থেকে মুক্তি পাওয়ার ওষুধ আমার জানা নেই, তবে উপায় চতুর্দিকে ঢেড়া পিটুন যে মহারাজকে সুস্থ করে তুলতে পারবে তাকে মহারাজ উপযুক্ত পুরস্কার দেবেন। বেশ, ঠিক আছে। কবিরাজ মশাইয়ের কথা মতো মহামন্ত্রী চতুর্দিকে ঢাক বাজিয়ে ঘোষণা করলো রাজার অসুখ থেকে মুক্তি পাবার জন্য ভালো বৈদ্যের কথা ও রোগ উপশমে উপযুক্ত পুরস্কারের কথা। এই কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। খবর গেল পার্শ্ববর্তী রাজ্য মুচকুন্দপুরে। বৈদ্যরাজ, শুনেছেন? কি শুনবো ভাই? পার্শ্ববর্তী রাজ্যের রাজা অর্জুন সেন অসুস্থ। তাকে যে বৈদ্য সুস্থ করতে পারবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। আপনি আর এখানে বসে খলনড়ি পিষবেন না, দয়া করে যান। দেখুন না মহারাজকে সুস্থ করতে পারেন কিনা। ঠিক আছে, তোমার যখন এতই তাড়া তখন আমি যাব। কবে যাবেন? আগামীকাল প্রত্যুষে। দেখি মহারাজ, আপনার হাতখানা, এবার একটু চোখটা দেখি। এমন বুঝছেন বৈদ্যরাজ? আমি বাঁচবো তো? বাঁচবেন, বাঁচবেন, বহুদিন বাঁচবেন, তবে আমার নির্দেশ মতো চলতে হবে। বেশ, তা না হয় চলবো, কিন্তু বলবেন কি আমার অসুখটা? শ্বেত কুষ্ঠ। আচ্ছা, আমি চলি এখন। আগামীকাল সকালে আবার আসব, আর সাথে আনবো নিরোগ হওয়ার ওষুধ। মহারাজ, আপনার জন্য এই মুগুর এনেছি। এর ভিতর ঔষধ আছে। আপনি রৌদ্রে দাঁড়িয়ে
এই মুগুর ভাঁজবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। ঘাম বের হলে শিকড় শীতল জলে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। ব্যাস। ব্যাস মানে? মানে রাজা ঘুম থেকে উঠে দেখবেন যে তার রোগ মুক্তি ঘটেছে। আমি আগামীকাল আবার আসব। এখন চলি তবে। প্রণাম। কি মহারাজ, আপনি এখন সুস্থ তো? সম্পূর্ণরূপে সুস্থ। এই নিন আপনার পুরস্কার, 2,000 স্বর্ণমুদ্রা। শুধু তাই নয়, আপনাকে আমি আমার বন্ধুরূপে স্বীকার করলাম। দেখতে দেখতে রাজার সাথে রাজবৈদ্যের সখ্যতা ক্রমে বাড়তেই থাকলো। প্রমাদ গুনলেন মন্ত্রী, ভাবলেন হয়তো রাজ্য চালানোর ক্ষমতা তার হাত থেকে চলে যাবে বৈদ্যের হাতে। তাই তিনি বৈদ্যের বিরুদ্ধে রাজার কাছে নানা রকম কূট কথা বললেন। মহারাজ, বৈদ্যের সাথে আপনার অত মেলামেশা ভালো নয়। কেন? ভিন রাজ্যের বৈদ্য, কে বলতে পারে যে ওর কোনো অসৎ উদ্দেশ্য নেই? মানে ও হয়তো আপনার রাজ্য দখলেরও চেষ্টায় থাকতে পারে। না না, তা কি করে হয়? ও তো আমায় সুস্থ করে তুলেছে। হয়তো সে আপনি বাইরে থেকে সুস্থ হয়েছেন, ভিতরে হয়তো আপনি এখনো অসুস্থ। তবে উপায়? ওকে মৃত্যুদণ্ড দিন। বেশ, যা তোমার ইচ্ছে। বৈদ্যরাজ, তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন মহারাজ? কারণ আমি চিন্তা করে দেখলাম তুমি ভিনদেশী, অথচ আমার বন্ধু সেজে তুমি আমার রাজ্যের অনেক গোপন খবর জেনে গেছো, যা অত্যন্ত অনুচিত। তাই এই শাস্তি। জল্লাদ, একে বদ্ধভূমিতে নিয়ে যাও। তার আগে মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা আছে। বেশ, বলো কি তোমার শেষ ইচ্ছা? মহারাজ, জল্লাদ আমাকে নিয়ে চলে গেলে আপনি আমার গৃহে যাবেন। সেখানে একটা গ্রন্থ আছে। আপনি সেই গ্রন্থের 6 নম্বর পাতাটি উল্টাবেন। দেখবেন তাতে একটি সুন্দর গাথা রচনা করা আছে। বেশ, তাই হবে। চলো জল্লাদ। মহারাজ, চলুন বৈদ্যর ঘরে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। মহারাজ, এই এই সেই গ্রন্থ। দেখি, পাতাগুলো বড় আটকে যাচ্ছে। এই তো সেই গাথা। বিশ্বাসঘাতকের শাস্তি 20 পানে মৃত্যু। এর মানে মৃত্যু। তার মানে এই পাতায় বিষ মেশানো ছিল। মহারাজ, 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 রাজবৈদ্য! মহারাজ, চিকিৎসকের কর্তব্য জীবন দান, কিন্তু এক্ষেত্রে বৈদ্যরাজ রাজার জীবন হরণ করলেন। এটা কি ঠিক হলো মহারাজ? মিতাল, রাজা চিকিৎসককে নিজের বন্ধু বলে মেনে নিয়েছিলেন। বন্ধুর কর্তব্য বন্ধুর বিপদে নিজের জীবন দান। নৈতিকতার দিক থেকে রাজা তার নিজের কর্তব্য পালন করেনি, তুই বা তার কর্তব্য পালন করবে কেন? তাই এক্ষেত্রে বৈদ্য ঠিকই করেছিল। তাই শর্ত মতো আমি চললাম। কলিঙ্গ দেশের রাজা সুখসেন প্রবল পরাক্রমী, দর্দণ্ড প্রতাপ রাজা। রাজ্যের চারিদিকে শুধু শান্তি আর শান্তি, তাই সকলেই তার জয়গান করে। সত্যি আমাদের রাজার মতো রাজা হয় না। হ্যাঁ,
তা সত্যি বটে, সত্যি তার শাসনে সমগ্র দেশে শুধুই শান্তি, চোর ডাকাতের উপদ্রব নেই, মারামারি ঝগড়াঝাটি নেই। হ্যাঁ, তা সত্যি বটে। তবে শুনেছি আমাদের রাজা নাকি খুবই আমোদে, আর আমোদ প্রমোদের সময় বড় ছোট জ্ঞান করেন না। হ্যাঁ, কথাটা সত্য বটে। মহামন্ত্রী, অনেক দিন হলো শিকারে যাওয়া হয় না, আপনি যাত্রার আয়োজন করুন। যথাজ্ঞা মহারাজ। আজ সারাদিন ঘুরলাম, কিন্তু জঙ্গলে একটা পশু পাখি পর্যন্ত দেখতে পেলাম না। সত্যি মহারাজ, কথাটা ভাববারই বটে। তাহলে কি করা যায় বলুন তো? চলুন জঙ্গলের আরো গভীরে যাই। বেশ, তাই চলুন মহারাজ। না, এখানেও কোনো পশু পাখি দেখতে পেলাম না। এদিকে সন্দেহ হয়ে এলো। চলুন মহারাজ, এবার বরং ফেরা যাক। হ্যাঁ, তাই চলুন মহামন্ত্রী। আরে দাঁড়ান দাঁড়ান মহামন্ত্রী, ওই গাছের ডালে দেখুন। আরে হ্যাঁ, তাই তো। মনে হচ্ছে কোনো সন্ন্যাসী মাথাটা নিচু করে ধ্যানে মগ্ন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মহারাজ? মহাযোগীর ধ্যান ভঙ্গ করার বুদ্ধি। না মহারাজ, এসব করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। এরা সন্ন্যাসী মানুষ, রেগে গিয়ে সাপ দিয়ে ভস্য করে দিতে পারে। তুমি বড় ভীতু, চলো ফেরা যাক। মহামন্ত্রী, সেই জঙ্গলের সাধুর কথাটা মনে আছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি ঘোষণা করে দিন যে যে ব্যক্তি ওই সাধুর ধ্যান ভঙ্গ করে তাকে সংসার জীবনে প্রবেশ করাতে পারবে, তাকে রাজা 1,00,000 স্বর্ণ মুদ্রা দান করবে। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের মহারাজ সুখসেন সেদিন মৃগয়ায় গিয়ে রাজার ঘোষণা ছড়িয়ে পড়ল সমগ্র রাজ্যে, কিন্তু কেউই সেই যোগীর ধ্যান ভঙ্গ করার মতন দুঃসাহস দেখাতে পারলো না। কিন্তু এগিয়ে এলো এক যুবতী। মহারাজ, আমি সাধুর ধ্যান ভঙ্গ করতে পারবো, তবে আমার কিছু অত্যাবশ্যকীয় দ্রব্যের প্রয়োজন। বেশ, বলো তোমার কি কি প্রয়োজন। বেশ, ঠিকই আছে, সবই তুমি পাবে। তবে আমি আজই যাত্রা করি রাজন। প্রণাম। সাধু বেশ দুর্বল, এখন ওনার দরকার পুষ্টিকর খাদ্য। যাই, একটু মোহনভোগ তৈরি করে আনি। মোহনভোগ তৈরি। যাই, এবার কাজ শুরু করি। যুবতী ধীরে ধীরে সাধুকে খাওয়ালো সেই মোহনভোগ। সাধুর গায়ে একটু জোর এলো, চোখ মেলে তাকালেন তিনি, তারপর উঠে বসলেন, শুধলেন যুবতীকে। কে তুমি দেবী? আমি গন্ধর্ব কন্যা, এখানে তপস্যার জন্য এসেছি। আপনি আমায় তপস্যা শেখাবেন? নিশ্চয়ই শেখাবো। সাধু তপস্যা শেখাতে শুরু করলেন যুবতীকে, কিন্তু ধীরে ধীরে ভালোবেসে ফেললেন যুবতীকে। হে সুন্দরী, আমি তোমায় ভালোবাসি, তোমায় বিবাহ করতে চাই। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো আপনাকে প্রথম থেকেই আমার স্বামী বলে স্বীকার করেছি, কিন্তু আপনার ভয়ে এতদিন তা বলতে পারিনি। সাধু বিবাহ করলেন যুবতীকে। কালক্রমে তাদের এক পুত্র সন্তানও জন্মালো। পুত্র সন্তান একটু বড় হলে সেই যুবতী বললেন, স্বামী, ছেলে বড় হচ্ছে, এবার ওর বিদ্যা শিক্ষার সময় উপস্থিত। চলুন এবার আমরা জনপদে যাই। বেশ, চলো তবে। যুবতী চাতুরীর সঙ্গে সাধু ও তার পুত্রকে নিয়ে এলেন কলিঙ্গ রাজ্যে। এসে উপস্থিত হলেন কলিঙ্গের রাজপথে। স্বামী, এই হচ্ছে কলিঙ্গ রাজ্য। শুনেছি এখানকার রাজা খুব দয়ালু। চলুন আমরা বরং তাঁর কাছে যাই। বেশ, তাই চলো। তুমি সেই রমণী না
তা এ কে? এ আমার স্বামী, সেই সন্ন্যাসী, আর এটি আমাদের ছেলে। হ্যাঁ, সন্ন্যাসী গৃহী। সন্ন্যাসীর তাহলে ধ্যান ভঙ্গ হলো? মহারাজ, এবার সেই 1,00,000 স্বর্ণমুদ্রা আমায় দিন, কারণ আমি আমার কথা রেখেছি, সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করেছি। ওরে পাপিষ্ঠ, ওরে নরাধম, তোরা চক্রান্ত করে আমার ধ্যান ভঙ্গ করালি। আজ আমার হাত থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। ও সন্ন্যাসীর রোষে ধ্বংস হলো নগরী। আচ্ছা বলো তো রাজা, এই নগরী ধ্বংসের প্রধান দোষী কে? রাজা, মন্ত্রী নাকি যুবতী? তিনজনই সমান দোষী। কারণ রাজা সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করার চক্রান্ত করেছিল, আর অপর দুজন রাজাকে সমর্থন করে গেছিল। তাই শর্ত মতো আমি চললাম।